প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো? অনেকদিন পর আবার ফিরে আসলাম তোমাদের অনলাইন ভিডিও ক্লাসে। আশা করি সবাই ভালো আছো। ভালো থাকাই আমার কামনা, কারণ দীর্ঘদিন তোমাদের বিদ্যালয়ে আসতে পারছো না, প্রায় 1 বছরের উপর। তাই আমরা তোমাদের জন্য অনলাইন ক্লাসের ব্যবস্থা অনেক আগে থেকে করেছি। আজকে আবার তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার নিমিত্তে কিছু ক্লাস, যদি আমাদের বিদ্যালয় শ্রেণী কক্ষে আমাদের পাঠদান কার্যক্রম আমরা না চালাতে পারি, তাহলে এইভাবেই আমাদের ক্লাস চলতে থাকবে। তবে একটু সুখের খবর হলো, সরকার আগামী মাসের 13 তারিখ থেকে স্কুল খুলে দেওয়ার ব্যাপারে বলেছে। হয়তো খুলতে পারে, আবার বৈশ্বিক এই পরিস্থিতি অর্থাৎ করোনা ভাইরাসের এই পরিস্থিতি যদি উন্নতি না হয়, নাও খুলতে পারে। কি হয় বলা যায়। আসলে আমাদের তো এইভাবে চলছে, দীর্ঘ আজকে 1-1.5 বছর প্রায় খুলতে পারতেছে না, এইভাবে আমরা চলছি, এর মধ্য দিয়ে যাচ্ছে। তাই তোমাদের তো আর ঘরে বসে থাকলে চলবে না, কিছু পাঠ শিক্ষার ব্যাপার আছে, আর সে লক্ষ্যেই আমরা একটু আধটু করে তোমাদের ক্লাস যতটুকু সম্ভব চালিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো আজ আমার 9ম শ্রেণীর শিক্ষার্থীদের সাথে বাংলা দ্বিতীয় পত্রের ব্যাকরণ ক্লাস। আজকে আমার উপসর্গ দিয়ে শব্দ গঠন, উপসর্গ দিয়ে শব্দ গঠন। উপসর্গ কি শিক্ষার্থী বন্ধুরা? উপসর্গ হলো ইংলিশে প্রিফিক্স, বাংলায় বলি আমরা উপসর্গ, আর অনুসর্গ হলো সাফিক্স। প্রিফিক্স, অনুসর্গ, উপসর্গ। প্রি মানে পূর্বে যেটা বসে। বাংলা ভাষায় এমন কতগুলো অজ্ঞজাতীয় শব্দ বা শব্দাংশ রয়েছে যাদের নিজস্ব কোনো অর্থ নেই, স্বাধীন অর্থ নেই, কিন্তু কোন শব্দের পূর্বে বসে শব্দের অর্থের পরিবর্তন সম্প্রসারণ এবং সংকোচন করে থাকে, তাই হলো উপসর্গ। অর্থাৎ এমন কতগুলো অপজাতীয় শব্দ বা শব্দাংশ রয়েছে যাদের স্বাধীন কোনো অর্থ নেই, নিজস্ব কোনো অর্থ নেই, কিন্তু কোনো শব্দের পূর্বে বসে শব্দের অর্থের পরিবর্তন, সম্প্রসারণ এবং সংকোচন সাধন করে থাকে, সেগুলোই হলো উপসর্গ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা কি জানলাম? উপসর্গের নিজস্ব কোনো অর্থ নেই, কিন্তু কারক পূর্বে বসে সে অর্থের বিরাট পরিবর্তন করতে পারে। অর্থাৎ উপসর্গের অর্থের দোতনা তৈরি করার ক্ষমতা আছে। নিজস্ব কোনো অর্থ নাই, কিন্তু কোনো শব্দের পূর্বে বসে শব্দের অর্থের পরিবর্তন, সম্প্রসারণ, সংকোচন সাধন করে থাকে। তো তাই হলো উপসর্গ। দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমি এখানে একটা বৃত্তাকার তোমাদের প্রথম উপসর্গ দেখলাম, উপ, আ, বি, পরি, সম আর হারকে নিয়ে আমি এই ছকটা তোমাদের দেখাচ্ছি। হার শব্দ রিযোগ, অর্থাৎ হার একটা শব্দ যার অর্থ আছে। রিযোগ ঘয় প্রত্যয়ে হার হয়, কিন্তু হার শব্দের অর্থ হলো যেমন হার জিত, হারের বিপরীত জিত, হার জিত, বা আবার হার অনেক সময় আমাদের নারীদের গলায় শোভাবর্ধনকারী অলঙ্কার বোঝায় হার। তাহলে এটা একটা অর্থ আছে। কিন্তু হারের পূর্বে যদি আমরা উপযোগ করি, উপহার, উপশব্দটা যোগ করলে কি হলো? উপহার। উপহার আমরা সবাই বুঝি, উপহার হলো পারিতোষিক কিছু। আ যদি যোগ করি শিক্ষার্থী বন্ধুরা, আ যোগ হার, আ যোগ করলে হলো আহার, আহার মানে খাওয়া। বি যোগ করলে বি যোগ হার, বিহার, বিহার মানে ভ্রমণ করা।
পরি যোগ করলে পরি যোগ হার, পরিহার, পরিহার মানে বর্জন করা। সমযোগ করলে সমযোগ হার মানে সংহার মানে হলো ধ্বংস। তাহলে শিক্ষার্থীবৃন্দ দেখো, এই উপ আ বি পরি সম এই শব্দগুলোর কোনো স্বাধীন অর্থ নেই বা নিজস্ব কোনো অর্থ নেই, কিন্তু এই শব্দগুলো হার শব্দের পূর্বে বসে শব্দের অর্থের বিরাট পরিবর্তন সাধন করেছে। আহার মানে খাওয়া, বিহার মানে ভ্রমণ করা, উপহার মানে উপহার তো বুঝেই পারিতোষিক, তারপরে সংহার মানে ধ্বংস করা, পরিহার মানে বর্জন করা। তাহলে এই যে আমরা এই উপসর্গগুলো দেখলাম, এগুলোর নিজস্ব কোনো অর্থ নাই, কিন্তু অর্থের দোতনা তৈরি করার ক্ষমতা আছে। অর্থাৎ শব্দের পূর্বে বসে শব্দের আমূল পরিবর্তন ও শব্দের অর্থের পরিবর্তন করার ক্ষমতা রয়েছে। এগুলোই হলো আমাদের উপসর্গ। তাহলে আমরা দেখলাম বাংলা ভাষায় অর্ধ শতাধিক উপসর্গ রয়েছে। বাংলা ভাষায় আমাদের অর্ধ শতাধিক উপসর্গ রয়েছে। এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা, উপসর্গের কাজ। উপসর্গের কাজ উপসর্গের কাজ উপসর্গের কাজ কি? উপসর্গ আমরা কেন পড়ব? নতুন শব্দ তৈরি করা হলো উপসর্গের কাজ। যেমন আমি বললাম, এতক্ষণ দিলাম উদাহরণগুলা। এখানে উদাহরণ দিয়ে সমযোগবাদ, সংবাদ, বিযোগবাদ, বিবাদ, বাদ শব্দের সঙ্গে সম এবং বি উপসর্গ যোগ করে শব্দ সংবাদ ও বিবাদ তৈরি হলো। উপসর্গের আরেকটি কাজ শব্দের অর্থের পরিবর্তন করা। যেমন সু যোগ নজর, সুনজর অর্থের সংকোচন হয়েছে। সমযোগ পূর্ণ সম্পূর্ণ অর্থের সম্প্রসারণ হয়েছে। গড় যোগ হাজির, গড় হাজির বিপরীত অর্থ প্রকাশ করেছে। গড় যোগ হাজির, গড় হাজির, হাজির গড় হাজির মানে কি হলো? হাজির হলো উপস্থিত হওয়া, তাহলে এটার পূর্বে গড় উপসর্গ যোগ হয়ে গেল কি? গড় হাজির। তাহলে গড় যোগ হাজির হলো কি? গড় হাজির। গড় হাজির, গড় হাজির হলো হাজিরের বিপরীত শব্দ। হাজিরের বিপরীত শব্দ। তাহলে কি দেখালো আমরা? বিপরীত শব্দ শব্দের অর্থের পরিবর্তন, পরিবর্ধন, সম্প্রসারণ, সংকোচন এবং বিপরীত শব্দেরও সৃষ্টি হয়। তাহলে উপসর্গের কাজ, উপসর্গের কাজগুলো হলো আমাদের নতুন শব্দ সৃষ্টি করে, শব্দের অর্থের পরিবর্তন করে, সম্প্রসারণ করে, সংকোচন করে, এমনকি বিপরীত শব্দেরও উৎপত্তি হয় বা জন্ম হয়। নিচে কয়েকটি সুপরিচিত উপসর্গের অর্থ দোতনা সাধিত শব্দ বিশ্লেষণ দেখানো হলো। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের পাঠ্যপুস্তকে উপসর্গ দিয়ে শব্দ গঠন কিছু আলোচনা দিয়েছে। আমরা আগের বইতে আসলে আরো বিস্তারিত পড়েছিলাম, কিন্তু এবার নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের বইটা একটু আমার মতে সংকোচন করে ফেলছে। তো এখন যেহেতু আমাদের পাঠ্যপুস্তক সরকার প্রদত্ত বই, এখানে যা আছে আমাদেরকে তাই পড়াতে হবে, কারণ আমাদের একটা নির্দিষ্ট পাঠ্যক্রম আছে। তো সেই পাঠ্যক্রমের আলোকেই আমরা পাঠদান করতে থাকি। দেখো উপসর্গ আ, অ, প্রথমে অ দিছে, অ যোগ কাজ, তাহলে কি হলো? অকাজ। অকাজ মানে কি? কি অর্থ হয়েছে? অনুচিত কাজ। তো আমরা সবাই কাজ করি, যেমন আমি পাঠদান করছি, এটা আমার কাজ, ঠিক নেই? আর যদি আমি খারাপ কাজ করি, অনুচিত কাজ করি, সেটা হলো অকাজ। অযোগ কাজ, অকাজ। অকাজ মানে যেটা কাজ না, সেটাও কাজ আসলে, সেটা যদি কাজ না বলে তাহলে ভুল হবে, সেটা অনুচিত কাজ, উচিত নয়। যা কাজ হলো আমরা সবাই কাজ করি, কাজ মানে কর্ম, আমরা কাজ করতে হয়, কিন্তু আর একটা অযোগ করে কি হলো? অযোগ করে যোগ করে হলো অকাজ। অকাজ মানে কাজ নয়, যা না, হলো অনুচিত কাজ। অকাজ মানে অনুচিত। এখানে দোতনাটা হলো অনুচিত অর্থ প্রকাশ করছে, শব্দের সৃষ্টি হলো, আর দোতনাটা হলো অনুচিত। সাধিত শব্দের হলো তোমার অ, হলো তোমার উপসর্গ, কাজ হলো আমাদের শব্দ গঠন করলাম আমরা উপসর্গ থেকে অকাজ, আর দোতনাটা হলো অনুচিত, অর্থাৎ যেটা
করা ঠিক নয়, যেই কাজটি বা যেই কর্মটি করা ঠিক নয় সেটাই হলো অকাজ। অবোধ, বোধ বোধ অবোধ, অবোধ মানে অল্প অর্থে। অতিকায় বৃহৎ অর্থে, মানে অতিকায় একটা বস্তু মানে বৃহৎ অর্থে। তারপরে অতি আচার অত্যাচার অতিরিক্ত অর্থে। অতিযোগ আচার অত্যাচার। তাহলে তারপরে অধিযোগ কার অধিকার কর্তৃত্ব, অধি অধিযোগ কার অধিকার, অধিকার মানে কি কর্তৃত্ব, সূত্রটা হলো কর্তৃত্ব। অর্থাৎ আমার অধিকারে দিস মানে এই যেমন এই মার্কারটি এখন আমার অধিকারে, এটা আমার কর্তৃত্ব, আমার অধিকারে থাকা। তারপরে অধিবাসী, যেমন আমরা ঢাকার অধিবাসী বা শেখদের অধিবাসী, এখন অধিবাসী হলো মধ্য অর্থে। অনাবৃষ্টি, অনাযোগ বৃষ্টি, অনাবৃষ্টি, অনাবৃষ্টি অর্থ বৃষ্টির অভাব। তাহলে অনাটা কি অর্থ হইলো অভাব অর্থে। অনাবৃষ্টি, অনাটা হলো অভাব অর্থে, অনাবৃষ্টি। তারপরে হলো অনাসৃষ্টি, সৃষ্টি অনাসৃষ্টি মানে বাজে অর্থে। অনাসৃষ্টি মানে বাজে অর্থে, অর্থাৎ সৃষ্টিটা ঠিক না, অনাসৃষ্টি বাজে। অনু দিয়ে দেখো, অনু যোগ গমন, অনুগমন, অনু উপসর্গ হলো অনু, উপসর্গ হলো অনু। তাহলে অনু যোগ গমন, অনুগমন। তাহলে অনুগমন, তাহলে সূত্রটা কি হলো? অনুগমন কি অর্থ হলো? অনুগমনের, অনুগমন হলো পিছনে, আমার পিছনে গমন, অনুগমন পিছনে পিছনে যাওয়া হলো অনুগমন। তাহলে এই অনু শব্দের এখানে যোজনাটা হলো পিছনে, পশ্চাতে, অনুগমন। তারপরে অনুযোগ রূপ, অনুরূপ, অনুরূপ হলো একই, তুল্য, তুলনা করছে, একই অর্থে, প্রায় সেম। অপকর্ম, অপ মন্দ অর্থে, কি কর্ম? অপকর্ম। আবার অপযোগ সংস্কৃতি, অপসংস্কৃতি কি অর্থে? বিকৃত অর্থে, অর্থাৎ যেই সংস্কৃতি আমাদের প্রয়োজন নেই। আমরা বলি না আমরা এখন অপসংস্কৃতির কি, অপসংস্কৃতির রাজ্যে বাস করছি, আমাদের এখন অপসংস্কৃতির অন্তরালে আমরা বসবাস করছি, অপসংস্কৃতি। তাহলে অপসংস্কৃতি হলো বিকৃত, মানে এই সংস্কৃতিটা আমাদের প্রয়োজন নেই, অপসংস্কৃতি। সংস্কৃতি অপসংস্কৃতি, অপটা হলো উপসর্গ আর এটা দোতরাটা হলো বিকৃত, অপসংস্কৃতি। এরূপ অবদান, অবদান হলো বিশেষ অর্থে। আবার অবগুণ্ঠন অল্প অর্থে। অতি, অতিযোগ, অতিযোগ অতি না অভিযোগ অভিজ্ঞ মানে সম্যক অর্থে। অভিযোগ জাত, অভিজাত উত্তম অর্থে। আ উপসর্গ, আরক্ত, অ হলো এবার আ। শিক্ষার্থী বন্ধুরা এগুলা দোতরাটা আমাদের শিখতে হবে, অর্থাৎ কি অর্থে ব্যবহৃত হয়েছে এটাই জানাটাই বেশি ইম্পর্টেন্ট। আরক্ত, আ উপসর্গ, আ হলো উপসর্গ। তাহলে আ যোগ রক্ত হলো কি? আরক্ত, আরক্ত। তাহলে এখানে আটার দোতনা কি? আরক্ত, আ যোগ রক্ত, আরক্ত, আরক্ত মানে ঈষৎ রক্ত, আরক্ত, ঈষৎ অর্থে। এর দোতনাটা হলো ঈষৎ, অল্প পরিমাণে ঈষৎ, আরক্ত, ঈষৎ রক্তিম, আরক্তিম। আমাদের উপসর্গ হলে আমরা আবার সমাসের সাথেও কিছুটা মিল করে করতে পারবো। তারপরে আখাম্বা সদৃশ অর্থে। উৎক্ষেপণ, উৎযোগ ক্ষেপণ, উৎক্ষেপণ হলো ঊর্ধ্বে অর্থে। তারপর উদ্বাস্তু পরিত্যক্ত, উদ্বাস্তু রিপুজি, উদ্যোগ বাস্তু, উদ্বাস্তু রিপুজি অর্থে। তারপরে উপকূল নিকট অর্থে। উপভোগ, উপ হইল সম্যক অর্থে। কদবেল, কদ, কদ, কদ যোগ বেল, কদবেল গৌণ অর্থে। কদ, কুকাজ, কু হইল নিন্দনীয় কাজ। তারপরে কুপথ, অসৎ পথ, কু নিন্দনীয়, কু অসৎ বা খারাপ অর্থে হয়েছে। তারপরে হলো গড় হাজির, আমরা আগেই জেনেছি গড় যোগ হাজির, গড় হাজির, গড় হলো বিপরীত অর্থে, অর্থাৎ হাজির হলো উপস্থিত, গড় হাজির হলো মানে উপস্থিত অনুপস্থিত মিলিয়ে গড় হাজির, সবসময় উপস্থিত না আর কি। গড় ঠিকানা ভিন্ন অর্থে। তারপরে দর দালাল মধ্যস্থ অর্থে। দর যোগ দালান, দর দালান করা, দর দালান করে দেন একটা কিছু, হ্যাঁ, মধ্যস্থ। তারপরে দর যোগ কাঁচা, দর কাঁচা সামান্য। দূর, দুঃশাসন, দূর হলো মন্দ অর্থে। তারপরে দুর্মূল্য অধিক অর্থে। দুষ্প্রাপ্য অল্প অর্থে। দুর্দিন মন্দ দিন বা খারাপ দিন।
এখন আমাদের দুর্দিন যাচ্ছে, কেননা বৈশ্বিক পরিস্থিতিতে এখন আমরা দুর্দিনের মধ্যে দিয়ে দিন যাপন করছি। তাহলে দূর যোগ দিন দুর্দিন, দূর যোগ দিন দূর, দূর, দূর যোগ দিন হলো দুর্দিন, দূর যোগ দিন দুর্দিন, দূর যোগ দিন দুর্দিন। দুর্দিন হলো আমাদের মন্দ দিন, খারাপ দিন। তাহলে এখানে দূরটা হলো মন্দ অর্থে, দূরটা হলো মন্দ, আমাদের এখন দুর্দিন যাচ্ছে, তাহলে দূরটা হলো উপসর্গ দুর্দিন। তো তারপর হলো না, না উপসর্গ, না যোগ লায়েক না লায়েক, না যোগ লায়েক না লায়েক হলো কি অর্থে? অপূর্ণ অর্থে। না যোগ হক না হক মানে হক নাই আমার, নেতি অর্থে মানে নেগেটিভ। তারপরে নি উপসর্গ, নি যোগ দারুণ নিদারুণ, নিদারুণ মানে অতিশয়, নি এখানে অতিশয় অর্থে নিদারুণ, নিদারুণ। তারপরে হলো নি যোগ খাদ নিখাদ, নেই এমন। তারপরে নি, নির অথবা নিশ, নি যোগ শেষ নিঃশেষ পুরোপুরি, নির যোগ ধন নির্ধন, নেই এমন অর্থে নির্ধন, নির্যোগ গমন নির্গমন বাইরে অর্থে। তারপরে হলো তোমার নিঃযোগ তরঙ্গ নিস্তরঙ্গ, নেই এমন অর্থে। নিম, নিম যোগ খুন নিম খুন, নিম খুন মানে প্রায় খুন, নিম হলো নিম খুন মানে প্রায় খুন, খুনের কাছাকাছি আর কি, যেন প্রায় অর্থে। নিম যোগ রাজি নিম রাজি, অর্ধেক রাজি, না সেই ব্যাপারে আসলে রাজি না নিম রাজি, নিম রাজি মানে অর্ধেক রাজি, অর্থাৎ হাতে আছে অর্ধেক নাতেও আছে অর্ধেক, অর্থাৎ ঘটনাটার প্রেক্ষাপটে অর্ধেক অর্ধেক আর কি, আধা আধা ভাগে তিনি রাজি, এই অর্থে। পরাজয়, জয়ের বিপরীত হলো পরাজয়, পরাযোগ জয় পরাজয়, পরাযোগ বাস্তব পরাবাস্তব অতিশয় অর্থে। পরিত্যাগ, পরিযোগ ত্যাগ পরিত্যাগ মানে সম্পূর্ণ অর্থে। পরিপন্থী বিরুদ্ধ অর্থে, আমি তোমার মতের পরিপন্থী বা তুমি আমার মতের পরিপন্থী, বিরুদ্ধ, বিরুদ্ধ অর্থ। তারপরে পাতি উপসর্গ, পাতি যোগ হাঁস, পাতি হাঁস মানে ছোট হাঁস, আমরা পাতি হাঁস খাই না, মানে কি পাতি হাঁস ওই যে উড়ে আসে পুকুরে টুকুরে বেশি বিলে জিলে থাকে, পাতি হাঁস। তারপরে হলো প্র উপসর্গ, প্রযোগ গতি প্রগতি, প্রগতি মানে প্রকৃষ্ট অর্থে, প্রযোগ গতি প্রগতি, প্রযোগ গতি শব্দ হলো প্রগতি, আর এটা হলো প্রকৃষ্ট অর্থে, প্রকৃষ্ট, প্রগতি হলো প্রকৃষ্ট অর্থে, প্রযোগ গতি প্রগতি। প্রযোগ কোপ প্রকোপ, প্রচন্ড, প্রচন্ড, প্রকোপ প্রচন্ড। তারপরে প্রতি, প্রতিযোগ ধ্বনি প্রতিধ্বনি তুল্য অর্থে। প্রতিযোগ হিংসা প্রতিহিংসা পাল্টা অর্থে, হিংসা প্রতিহিংসা, কেন পাল্টা পাল্টি, অর্থাৎ আমি হিংসা করলাম সে আর প্রতিহিংসা করলো। বদ উপসর্গ, বদ যোগ মেজাজ, বদ মেজাজ, বদ, বদ যোগ মেজাজ, কি হলো বদ মেজাজ, বদ মেজাজ। এখানে বদটা কি অর্থে? বদ মেজাজ, বদ মেজাজ মানে কি? বদ তো আমরা খারাপ অর্থে, তাহলে বদ মেজাজ হলো আমাদের এখানে উগ্র অর্থে, বদ মেজাজ মানে যার মেজাজটা ভালো না, উগ্র, এখানে উগ্র অর্থ প্রকাশ করছে বদ মেজাজ, উগ্র, উগ্র অর্থ, দোতনাটা হলো উগ্র, বদ মেজাজ। তারপরে বদজাত নিন্দনীয় অর্থে, বদ যোগ জাত বদজাত নিন্দনীয় অর্থে। বিভূই, বিভূই মানে ভিন্ন, ভুই ভিন্ন অর্থে বিভূই। তারপরে বিশেষ, বিশেষ মানে বিযোগ শেষ বিশেষ, বিজ্ঞান বিশেষ অর্থে। বেদখল, বেদখল, বেযোগ দখল, বেদখল হলো ঋত অর্থে, অর্থাৎ হারিয়ে গেছে যেটা। বেআইন বহির্ভূত, আইনের বহির্ভূত যেটা সেটাই হলো বেআইন, আইনের বহির্ভূত বেআইন। তারপরে হলো ভর উপসর্গ, ভর যোগ পেট, ভর পেট, ভর পেট মানে পূর্ণ উদর, পুরোপুরি খেয়েছে যে পেট মানে পূর্ণ, পূর্ণ সম্পূর্ণ আর কি, পূর্ণ পেট, ভর পেট। তারপরে ভর জোর জোয়া, ভর জোয়া অর্থাৎ চূড়ান্ত জোয়া। দন্তাস্য শুধু উপসর্গ, যেমন সহযোগ ঠিক সঠিক সম্পূর্ণ। সম, সমযোগ মুখ সম্মুখ মানে অভিমুখে, আমি তোমাদের সম্মুখে ক্লাস নিচ্ছি, সমযোগ মুখ সম্মুখ অভিমুখে তোমাদের সামনে।
তারপরে সমযোগ যোজন সংযোজন একত্র, সমযোগ যোজন মানে এটার অর্থটা সমের উপর অর্থ দুইটা, এক জায়গায় হলো কি একত্র অর্থে আর এক জায়গায় হলো অভিমুখ অর্থে। সেটা শব্দ কোন শব্দের পূর্বে বসলো সেই হিসাবেই তার দোতনা সৃষ্টি হবে, দোতনাটা সৃষ্টি হবে। তারপরে সুদিন মানে ভালো দিন, তাহলে সুযোগ দিন সুদিন, সুদিন মানে ভালো দিন, সুযোগ দিন সুদিন, সুদিন হলো ভালো দিন, সুযোগ দিন সুদিন মানে ভালো, সুদিন মানে ভালো দিন। আমাদের সবাই সুদিনে কাটক এটাই আমরা আশা করি। সুদিন, সুদিন মানে ভালো দিন, সুদিন মানে ভালো দিন। তারপরে সুযোগ কৌশল সুকৌশল মানে চমৎকার। আবার দেখো এখানে চমৎকার অর্থ আছে, সুযোগ কৌশল সুকৌশল, দেখে বলো না কাজটা সুকৌশলে করে বললো সে, সুকৌশল, সুকৌশল মানে চমৎকার, চমৎকার, সুকৌশল, চমৎকার, দুটোটা হলো চমৎকার। তারপরে হলো হা উপসর্গ, হা যোগ বাদ হাবাত, অভাব, হা যোগ বাদ হাবাত, ভাতের অভাব, হাবাত মানে হাবাতে আছে, মানে ভাতের অভাব আছে, ভাতের অভাব হা ভাত। তাহলে এখানে এই হাটা হয়েছে, দোতনাটা হলো অভাব, হা মানে অভাব, অর্থাৎ এখানে অভাব প্রকাশিত হয়েছে, হা ভাব। তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এবারের তোমাদের পাঠ্য বইতে যেই ভাবে দিছি উপসর্গ সাজিয়েছে এর আঙ্গিক আসলে এইটুকুই। আগের বইতে অনেক বিস্তারিত ছিল, আমরা যে যারা এখন নতুন দশম শ্রেণী সেই শিক্ষার্থীদের আমরা অনেক পড়িয়েছি, ওটার সিলেবাসটা এখানে বড়, তোমাদের এখানে অনেক কমিয়ে দিয়েছে। তো আমাদের পাঠ্যক্রমে যেহেতু যা আছে আমরা তাই নিয়েই আলোচনা করব। তো আজকে আমাদের উপসর্গের অধ্যায় বা পরিচ্ছেদ এখানেই শেষ। তো আমরা সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন অনুশীলনী এক্সারসাইজগুলো দেখি। নিচের কোনটি উপসর্গ গঠিত শব্দ? প্রবীণ, ভিখারি, বাবুয়ানা, সেলাই। তার স্পষ্টতেই বোঝা যায় প্রবীণ, হ্যাঁ উপসর্গ। তারপর না হক, না এটা আসে গেছে, নালায়েক, না দাবি, না বলছে নিচের কোন শব্দে অপূর্ণ অর্থে না উপসর্গ ব্যবহৃত হয়েছে? অপূর্ণ অর্থে, অপূর্ণ অর্থে না উপসর্গের ব্যবহার হয়েছিল নালায়েক। নালায়েক হলো অপূর্ণ, মানে কি পূর্ণ না, অর্থাৎ লায়েক হয় না, নালায়েক। ঈষৎ অর্থ প্রকাশ করেছে কোন শব্দে? ঈষৎ, আরক্ত, ঈষৎ রক্ত, আরক্ত, আরক্ত শব্দে। নিচের কোনটি উপসর্গ? গুলু, উপ, টা, ও। আমরা এতক্ষণ পড়েছি অবশ্যই উপ, উপ হলো উপসর্গ, উপ হলো উপসর্গ, গুলু না, তারপরে টাও না, ও উপসর্গ নয়। পাতি উপসর্গ কোন অর্থে ব্যবহার করা হয়? পাতি হলো ছোট অর্থে, পাতিহাস, পাতি হলো ছোট অর্থে। তো শিক্ষার্থী বন্ধুরা, ইংলিশেও তোমাদের আছে যেমন অর্ডিনারি, এক্সট্রা অর্ডিনারি। এক্সট্রা, তাহলে এক্সট্রা শব্দটা কি হলো? প্রিফিক্স, বাংলা হলো উপসর্গ। হ্যাঁ, অ্যাবিলিটি, আনএবিলিটি, অনেস্ট, ডিসঅনেস্ট, এই যে ডিস, এগুলা তোমাদের ইংলিশ গ্রামারেও আছে প্রিফিক্স হিসেবে, আর আমরা বাংলা ব্যাকরণে পড়াচ্ছি এখানে উপসর্গ হিসেবে। তো তোমরা যদি ইংলিশটা ভালো করে পড়ো, বাংলাটা কাজে আসবে, আবার বাংলাটাও যদি ভালো করে আয়ত্ত করতে পারো, ইংলিশ অনেকটা সহজ হয়ে যাবে তোমাদের কাছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা আজকের উপসর্গ, আমার উপসর্গ দিয়ে নতুন শব্দ গঠন, এই পরিচ্ছেদের পাঠটি তোমরা ভালোভাবেই শুনেছ মনোযোগ সহকারে। তো তোমরা যদি মনোযোগ সহকারে শুনে থাকো তাহলেই আজকের আমার পাঠটি সার্থক ও সফল হবে বলে আমি মনে করি। তো আজকে তাহলে এই পর্যন্তই। তোমরা সবাই বাসায় থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো, ভালো থাকো, সুস্থ থাকো এবং মন দিয়ে পড়াশোনা করো। কারণ আমাদের এই করোনা ভাইরাসের এই বৈশ্বিক মহামারীতে আমরা কিন্তু বসে থাকলে চলবে না। আমাদের পাঠদানের সাথে সাথে তোমাদের একটু ভালোভাবে বাসায় পড়ালেখা করতে হবে। যেহেতু তোমরা স্কুলে আসতে পারতেছো না, এখন তোমাদের এই পাঠটাকে তোমরা নিজের মতো করে আমাদের এই ইউটিউব চ্যানেলে
এইটা এই লেকচারটা শুনে পাশাপাশি তোমার বইটা নিয়ে তুমি ভালো করে একটু আয়ত্ত করবে, তাহলে আশা করি তুমি বা তোমরা আজকের পাঠটা বুঝতে পারবে। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।